শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনার বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে অবগত আছো যে দীর্ঘ এই ৬-৭ মাস করোনা নামক মহামারীর কারণে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিকোণে প্রচেষ্টায় এবং সরকারের শিক্ষা মন্ত্রণালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক অভিনব ক্লাস প্রবর্তনে চালু করেছে, আর সেটা হলো অনলাইন ক্লাস পদ্ধতি। সেই অনলাইন ক্লাস পদ্ধতির ধারাবাহিকতায় আজকে অনলাইন ক্লাসে পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ রুবেল ভূঁইয়া, সহকারী শিক্ষক, গুলিয়াউল্লাহপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। অত্র বিদ্যালয় নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শিক্ষার্থী সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ঘরে আছো এবং সুস্থ আছো, সেই কামনায় চলো আজকে অনলাইন ক্লাসে আমরা সকলে যোগদান করি এবং মনোযোগ সহকারে অনলাইন ক্লাসটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আজকে বিষয় ফিনান্স ও ব্যাংকিং টপিক, অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যের ভিতরে আজকে যে পাঠটা যে বিষয়ে আলোচনা করবে সেটা হলো অর্থের ভবিষ্যৎ মূল্য। তো অর্থের ভবিষ্যৎ মূল্য সম্পর্কে আমরা প্রথমে জানতে হবে, সেটা হলো সময়ের সাথে অর্থের মূল্যে, সময়ের সাথে সাথে অর্থের মূল্যে যে তারতম্য ঘটে, মানে ব্যবধানটা ঘটে, তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। যদি আমি আজকে 100 টাকা বিনিয়োগ করি, 1 বছর পর আমি কত টাকা পাবো, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আমি যদি 1000 টাকা আজকে বিনিয়োগ করি, 1 বছর বা 2 বছর পর আমি কত টাকা পাবো, সেটা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। সময়ের সাথে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। আর ওই অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে চক্রবৃদ্ধিকরণ একটা পদ্ধতি আছে, সেটা আমি আলোচনা করব। চক্রবৃদ্ধিকরণ, সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। এই প্রক্রিয়াকে এবং এই প্রক্রিয়া মানে যে চক্রবৃদ্ধি যে প্রক্রিয়া হয়, এই প্রক্রিয়াকে বলে চক্রবৃদ্ধিকরণ। এটা সিস্টেম, এই যে চক্রবৃদ্ধিকরণ একটা সিস্টেম। কিসের সিস্টেম? এটা হচ্ছে সুদ আসলের উপর, সুদ আসলের উপর যে সুদটা ধার্য করা হয় বা প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। আর যে প্রক্রিয়া হয় সে প্রক্রিয়াটা বলা হয় চক্রবৃদ্ধিকরণ। এটা যে প্রক্রিয়া হয় সে প্রক্রিয়াটা বলা হয় চক্রবৃদ্ধিকরণ। যেমন 100 টাকার উপর 10% সুদ হলে, 100 টাকার উপর 10% সুদ হলে 1 বছর পর ভবিষ্যৎ মূল্য হবে 110 টাকা। এখানে সূত্র লিখে তা প্রয়োগ করে দেখানো হয়েছে, এটা আমরা পরে আলোচনা করি। আগে দেখি ভবিষ্যৎ মূল্য নির্ণয়। কিভাবে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব? ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুটি সূত্র আছে। সূত্র দুটি হলো, 1 নম্বরে চক্রবৃদ্ধি না হলে, যদি চক্রবৃদ্ধি না হয় সেক্ষেত্রে হবে FB = PB 1 + I পাওয়ার n। আবার দেখো FB = PB × 1 + I পাওয়ার n। আর চক্রবৃদ্ধি হলে হবে FB = PB × 1 + I/m পাওয়ার n × m। এগুলো হচ্ছে সূত্র। চক্রবৃদ্ধি হলে একটা, আর চক্রবৃদ্ধি না হলে একটা। চক্রবৃদ্ধি না হলে এই সূত্র, আর চক্রবৃদ্ধি হলে হবে এই সূত্র। এখন দেখো, যদি তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে আয়ত্তে আনতে চাও এবং ভালোভাবে বুঝতে চেষ্টা করো, বুঝতে চাও, তাহলে তোমার এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, কনসেপ্ট তোমাদের সবসময় ক্লিয়ার রাখতে হবে, যে সূত্রগুলো সবসময় তোমাদের মনে রাখতে হবে এবং চোখে ভাসাতে হবে, তাহলে তুমি এই বিষয় খুবই সুন্দর করবে। দেখো, এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে একটা জায়গায় দেওয়া আছে। FB তে হয় ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। PB তে হয় প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। I তে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। N এর টাইম, সময়। M চক্রবৃদ্ধি সংখ্যা। এগুলো এই নির্দেশকগুলো তারা এগুলো মিন করে, বুঝায় এগুলো।
তা আমরা কি কি জানলাম, কি জানতে পারলাম? সময়ের সাথে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে, সময়ের সাথে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। তাই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার দুটো সূত্র আছে। একটা সূত্র আছে চক্রবৃদ্ধি না হলে, আর একটা চক্রবৃদ্ধি হলে। চক্রবৃদ্ধি না হলে হবে FB = PB × 1 + I পাওয়ার n, আর চক্রবৃদ্ধি হলে হবে FB = PB × 1 + I/m পাওয়ার n × m। এখন আমরা একটা অঙ্কের মাধ্যমে অর্থাৎ উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা ক্লিয়ার হই। আসলে চক্রবৃদ্ধি হলে কি হবে, চক্রবৃদ্ধি না হলে এটা কিভাবে নির্ণয় করে। যদি আমরা একটা উদাহরণ তোমাদের সামনে আমি একটা উদাহরণ উপস্থাপন করি, তাহলে আমি আশা করি এটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। তাই চলো দেখি একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা নির্ণয় করি। সবাই খেয়াল করো, জনাব আরিফ একজন সরকারি কর্মকর্তা। তিনি 12% সুদে 60,000 টাকা ব্যাংকে জমা রাখতে চান। এটা উদ্দীপক। ক নম্বরে যদি আমরা লিখি, অর্থের ভবিষ্যৎ মূল্য কি? খ নম্বরে চক্রবৃদ্ধি করণ কি ব্যাখ্যা করো। ঘ নম্বরে জনাব আরিফ আরিফের হিসাবে 8 বছর পর কত টাকা জমা হবে। ঘ নম্বর যদি আমরা দেখি, 4 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে 12 বছর পর জনাব আরিফের হিসাবে কত টাকা জমা হবে। সবাই একটু খেয়াল করো, জনাব একটু উদ্দীপকের জায়গায় আমি লিখছি, জনাব আরিফ একজন সরকারি কর্মকর্তা। তিনি 12% সুদে, 12% বার্ষিক ধরা হয় সবসময়, 12% সুদে 60,000 টাকা ব্যাংকে জমা রাখতে চান। অর্থের ভবিষ্যৎ মূল্য কি? এর আগে আমরা আলোচনা করছি অর্থের ভবিষ্যৎ মূল্য কি, চক্রবৃদ্ধিকরণ কি, এটা আলোচনা করছি। আশা করি তোমরা এই দুটাই সুন্দরভাবে সবাই বুঝতে পেরেছ। ঘ নম্বরে জনাব আরিফের হিসাবে 8 বছর পর কত টাকা জমা হবে। ঘ নম্বর আছে 4 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে 12 বছর পর জনাবের আরিফের হিসাবে কত টাকা জমা হবে। আমি যে সূত্র দুটো তোমাদের সামনে আলোচনা করেছি ইতিপূর্বে, সেই দুইটি সূত্রের আলোকে আমি এই অঙ্কটা এই উদ্দীপক জায়গায় লিখেছি, তার আলোকে 4টা কোশ্চেনের জায়গায় লিখেছি। সেই সূত্র দুটির আলোকে, একটা চক্রবৃদ্ধি ছাড়া, একটা চক্রবৃদ্ধি সহ। দেখি আমরা এটা এখন সমাধান করে যে আসলে চক্রবৃদ্ধি হলে কি হবে, চক্রবৃদ্ধি ছাড়া কি হবে। কথা আমরা শিখেছি, অর্থের ভবিষ্যৎ মূল্য কি, চক্রবৃদ্ধিকরণ কি, ব্যাখ্যা করে আমরা জেনেছি। এখন দেখো জনাব আরিফের হিসাবে 8 বছর পর কত টাকা জমা হবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি
না হলে, চক্রবৃদ্ধি না হলে যে সূত্র শিখেছি সেটা হচ্ছে, এর তথ্যগুলো লিখে নিই আগে। এই এটা দেওয়া আছে জায়গায়, জনাব আরিফ একজন সরকারি কর্মকর্তা, তিনি 12% সুদে 60,000 টাকা ব্যাংকে জমা রাখতে চান। এখন রাখবে, পরে পাবে। এটা কি বর্তমান মূল্য। এখন রাখবে, পরে পাবে, এটা হচ্ছে পিবি। এটা আছে আই, সুদের মান। এখানে দেওয়া আছে, এটা আছে এন। আমার বের করতে হবে এফবি। এখানে সব তথ্যগুলো দেওয়া আছে জায়গায়, আই মান দেওয়া আছে, পিবির মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। আমার এফবি বের করতে হবে। বর্তমান মূল্য দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, এফবি বের করতে হবে। এখানে চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি ছাড়া যে সূত্রটা সেটা আমরা শিখেছি, সেটা হলো, সবাই খেয়াল করো, এখানে চক্রবৃদ্ধি না হলে যে সূত্রটা সেটা হচ্ছে এফবি সমান সমান পিবি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। এখানে যে মানটা দেওয়া আছে, পিবির মান দেওয়া আছে জায়গায় 60,000 টাকা, আই মান দেওয়া আছে জায়গায় 12%, 12% ব্যাংকে আমরা পাই, এর মান দেওয়া আছে 8, 60,000 ইনটু পাওয়ার 8। যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 1 ইনটু 1 টু পাওয়ার 8। এখানে আমরা ফিগার পাই 60,000 ইনটু 2.4759। যদি আমরা গুণ করি, এটা 60,000 ইনটু 2.4759। এখানে একটা ফিগার আমরা পাই, এখানে একটা অ্যামাউন্ট এসে দাঁড়ায়, সেটা হলো 1,48,554 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও লক্ষ্য করো যে এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপক এখানে দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, বর্তমান মূল্য দেওয়া আছে, এখানে বছরে দেওয়া আছে। আমার বের করতে হবে ভবিষ্যৎ মূল্য। এগুলো আমি আলাদা না লিখে এখানে তোমাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি, যে তোমরা সহজে বুঝতে পারো যে তথ্যগুলো এখানে সব দেওয়া আছে। আমরা সূত্র জানি কি, এটা আসছে চক্রবৃদ্ধি ছাড়া এফবি ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। এখানে পিবির মান ভবিষ্যৎ বর্তমান মূল্য দেওয়া আছে জায়গায় 60,000 ইন্টু 1, আই মান আছে 12%, পাওয়ার আছে 8। 60,000 ইন্টু 1 প্লাস 0.12, এটা পাওয়ার আছে 8। এখন এটাকে পাওয়ার করলে, 8 দ্বারা পাওয়ার করলে এখানে আছে 60,000 সাথে গুণ 2.4759। এটা গুণ করলে আমরা পাই এখানে 1,48,554 টাকা। 1,48,554 টাকা। এটা হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য। 8 বছর পর আমি এই টাকাটা 8 বছর পর জনাব আরিফ এই টাকাটা পাবে। সে যদি এখন 60,000 টাকা বিনিয়োগ করে 12% সুদে, তাহলে 8 বছর পর সে এই টাকাটা পাবে। এটা চক্রবৃদ্ধি ছাড়া। এখন যার আমরা চক্রবৃদ্ধি হলে 4 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে 12 বছর পর জনাব আরিফের হিসাবে কত টাকা জমা হবে, এখন আমরা সেটা দেখব। প্রথমটা হয়েছিল চক্রবৃদ্ধি ছাড়া, এখন হবে চক্রবৃদ্ধি সহ। চলো দেখি চক্রবৃদ্ধি সহ 4 মাস অন্তর চক্রবৃদ্ধি হলে 12 বছর পর জনাব আরিফের হিসাবে কত টাকা জমা হয়, সেটা আমরা এখন দেখব। সবাই খেয়াল করো, আমরা চক্রবৃদ্ধি সূত্র শিখেছি। এফবি পিবি
ইন্টু 1 প্লাস আই বাই এম ইন্টু এম। সবাই খেয়াল করে একটু প্লিজ, অ্যাটেনশন দ্য বোর্ড। এখানে টিভির মান দেওয়া আছে 60,000 টাকা, আর মান দেওয়া আছে জায়গায় 12%, এম এর মান 4 মাস, 3 4 12, 12 মাসে 1 বছর, তাহলে এখানে এম এর মান হবে 3, এখানে 12, এন এর মান 12 বছর পর, এন এর মান এটা হচ্ছে এন এর মান 12, এটা হচ্ছে এম এর মান, আর এখানে এম এর মান হচ্ছে 3। 60,000 আমরা ক্যালকুলেশন করি 0.12 ভাগ 3। এখানে আমরা এটাকে এই 0.12 কে আমরা 3 দ্বারা ভাগ করলে পাই 0.04, 3 12 36, পাওয়ার 36। 60,000 এদিকে যোগ করলে আমরা এখানে পাই 1.04 পাওয়ার 36। আর 1.04 কে যদি আমরা পাওয়ার করি 36 দ্বারা, তাহলে এখানে আমরা ভ্যালু পাই, সেটা হচ্ছে 4.1039। যদি আমরা এখন এই 60,000 কে 60,000 ইন্টু 4.1039 দ্বারা গুণ করি, তাহলে এখানে আমরা পাই 2,46,234 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অবশ্যই এই সূত্রটা প্রয়োগের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে আসলে চক্রবৃদ্ধি হলে কি হবে আর চক্রবৃদ্ধি না হলে কি হবে। এখানে এই মধ্যে আমরা যে সমস্যাটা সমাধান করলাম সেটা হলো চক্রবৃদ্ধি সব। চক্রবৃদ্ধি আমাদের জায়গায় পিবির মান দেওয়া আছে 60,000 টাকা, 60,000 লিখেছি জায়গায় 1, আই এর মান দেওয়া আছে জায়গায় 12% লিখেছি, এম এর মান 4 মাস অন্তর অন্তর। এখানে যদি তোমাদের যদি বুঝতে যদি সমস্যা হয়, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে 4 মাস, 3 4 12 মাসে 1 বছর, তাহলে 4 মাস অন্তর হলে এখানে এম এর মান হবে 3। তাই 0.12 কে 3 দ্বারা ভাগ করলে এখানে পাই আমরা 0.14, আর 12 এখানে এম এর মান 3, 3 12 36, তাই 1 আর 0.04 যোগ করলে 1.04, এটাকে 36 দ্বারা পাওয়ার করলে আমরা একটা ফিগার পাই, সেটা হচ্ছে যেটা ভ্যালু পাই সেটা হচ্ছে 4.1039। 60,000 কে যদি আমি 4.1039 দ্বারা গুণ করি, তাহলে এখানে একটা আমি অ্যামাউন্ট পাই, সেটা হচ্ছে যে 2,46,234 টাকা। তাই ইতিপূর্বে যে তোমাদের সাথে আমি যে আলোচনাটা করেছি যে অর্থের ভবিষ্যৎ মূল্য কাকে বলে, চক্রবৃদ্ধিকরণ কাকে বলে, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার দুটো সূত্র, একটা হচ্ছে চক্রবৃদ্ধি ছাড়া আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সহ। তারই ধারাবাহিকতায় একটি উদাহরণ দিয়ে তোমাদের ধারণাটাকে আমি স্পষ্ট করার জন্য একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি যে একটা অঙ্ক করার মাধ্যমে যে চক্রবৃদ্ধি না হলে কি হবে আর চক্রবৃদ্ধি হলে কি হবে। আমি আশা করি তোমরা সকলে অবশ্যই তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন যে অর্থের সমান মূল্য, এটা হচ্ছে অর্থের সমান মূল্যের ভিতরে একটা পার্ট, সেটা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। এখন অর্থের ভবিষ্যৎ মূল্য আমি আশা করি তোমাদের কাছে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে যদি তোমাদেরকে বলে, আমি এটা আমার প্রত্যাশা যে তোমরা সকলেই সুন্দরভাবে এটা
উত্তর দিতে পারবে। যেহেতু এখানে তোমাদেরকে এই অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে সূত্রগুলো আছে এটাকে সুন্দর ভেঙে ভেঙে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তোমাদেরকে জায়গায় আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাই সবাই বাসায় থাকবা, ভালো থাকবা এবং মনোযোগ সহকারে সবাই ক্লাস এই অনলাইন ক্লাসগুলো সুন্দর করবা। বাসায় থাকো, সুস্থ থাকো, এ প্রত্যাশায় আজকে বিদায় নিলাম। খোদা হাফেজ।